আপনারা দেখছেন রংধনু স্কাই টেলিভিশন RS টিভি। নির্ভীক তথা বজ্রকণ্ঠের যাত্রা হলো শুরু। 16ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস এবং সংহতি দিবস উপলক্ষে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস বিএনসি এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডাক্তার এমজি ভুইয়া। বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস বিএনসি চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবস ও জাতীয় বিজয় ও সংহতি দিবস উপলক্ষে আজকে আলোচনা সভার সভাপতি উপস্থিত বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস বিএনসি এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস চট্টগ্রাম মহানগরের নেতা কর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক কিছুই বলেছেন, তার মধ্যে ঠিক কি কারণে আমাদের এই দীর্ঘ 1 বছর যাবৎ নিষ্ক্রিয়তা বলা চলে সেটা কথা বলেছে। সেটা হলো কোভিড-19। আমি এই প্রসঙ্গটা সবার আগে তোলার প্রধান কারণ হলো এটা অ্যান্টি সিভিলাইজেশন একটা ফ্যাক্টর। আমার যতটুকু বয়স বা আমার বয়স যত, এই বয়সে এই ধরনের ইনফেকশন তথা সংক্রামক রোগের মুখোমুখি আর হই নাই। আপনারাও হয়তো কেউ হন নাই, বিধায় এই বিষয়টা আমাদের কাছে একেবারেই নতুন। কোভিড-19 বিষয়ে সবার মতো করে আমিও একটু বলি। সেটা হলো এটা একেবারেই নতুন প্রজাতির একটা ভাইরাস, যেটা খুবই পরিবর্তনশীল আকার বিশিষ্ট, খুবই মাইক্রোস্কোপিক, সিভিয়ার মাইক্রোস্কোপিক, অতি মাইক্রোস্কোপিক। অনেক সময় মাইক্রোস্কোপে সেটা দেখা যায় না, এবং সেটা পরিবর্তনশীল, অর্থাৎ এটা স্থির কোনো পরিবর্তন, স্থির কোনো আকার নেই, পরিবর্তনশীল। সেটা কি রকম? সেটা হলো আজকে এই মুহূর্তে এই অবস্থায় তার যে আকার আছে, আধা ঘন্টা করে সেই আকার থাকবে এমন মর্মে বা এই মর্মে কোনো ধরনের নিশ্চয়তা নাই। এটাকে বলে ভেরিয়েশন, অর্থাৎ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার কারণে বাংলাদেশ সহকারে পৃথিবীতে যে ভ্যাকসিন দিয়ে বাণিজ্য শুরু হয়েছে, এই ভ্যাকসিন খুব একটা কার্যকরী হবে না। অর্থাৎ আমরা বলতে চাই, আমি বলতে চাই, এখনকার অবস্থার প্রেক্ষিতে যে ভ্যাকসিনটা কার্যকরী হবে, এই ভাইরাস পরিবর্তন হয়ে গেলে সেই ভাইরাস, সেই ভ্যাকসিন আর কার্যকরী থাকবে না। সুতরাং ভ্যাকসিন কমপ্লিট একটা বাণিজ্য, এই ভ্যাকসিন আলোচনায় কোনো উপকারে হবে না। এই প্রসঙ্গে আরেকটা ইতিহাস বলি। সেটা হলো 1918 সাল। 1918 সালে সারা পৃথিবীতে ঠিক এই ধরনের একটা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। সেটা বিদ্যমান ছিল 2 বছর। সেই 2 বছরেও কোনো ধরনের ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, কোনোভাবেই সম্ভব হয় নাই। সচেতনতা অর্থাৎ সতর্কতার মাধ্যমে সেই ভাইরাসটিকে তখনকার পৃথিবী মোকাবেলা করেছে। আরেকটি ইতিহাস বলি, তখন লোক সংখ্যা ছিল মাত্র 210 কোটি, আর এখন লোক সংখ্যা সারা পৃথিবীতে 700 কোটি। তখনকার পৃথিবী ছিল অনেকটাই অনুন্নত, এখনকার পৃথিবী অনেকটাই উন্নত। তখনকার পৃথিবীতে যতটা প্রাকৃতিক পরিবেশ বিরাজমান ছিল, এখনকার এই সভ্যতার পৃথিবীতে, এখনকার যে অতিসভ্য, এই অতিসভ্য পৃথিবীতে প্রকৃতি বলতে আর কিছু নেই। সুতরাং এই প্রকৃতি ধ্বংসের কারণে প্রকৃতিগতভাবে ভাইরাসের জন্ম হয়েছে। প্রকৃতি ধ্বংসের
কারণ যতক্ষণ আমরা মোকাবেলা করতে না পারবো, অর্থাৎ প্রকৃতি সচেতন যতক্ষণ না হবো, ততক্ষণে আমাদেরকে এই প্রকৃতি ধ্বংস করবে। সুতরাং এটা নতুন করে বলার কিছু নেই। তবে হ্যাঁ, আমরা বাঁচবো কিভাবে এই একটা বিষয় আমাদের জানার আছে। আমরা বাঁচবো ভ্যাকসিন ট্যাক্সিন ওষুধ মষুধ কোনো কিছু দিয়ে নয়, শুধু একটু সতর্কতা। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটিসি নামে একটা উপায় কথা বলছেন, সেটা হলো অ্যাভয়েডিং ট্রিপল সি। তিনটা সি যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের প্রায় 90% সংক্রমণ থেকে আমরা বেঁচে থাকার প্রত্যাশা করতে পারি। এই তিনটা সি হলো, একটা ক্লোজ কন্টাক্ট, ক্রাউডেড কন্টাক্ট, আর হলো কন্টাক্ট স্পেস। এই তিনটা জিনিস সঙ্গে আরো একটা টিপস বিশ্বাস সংস্থা দিছে, সেটা হলো UMNFSW। ইউএম হলো ইউজিং মাস্ক। মাস্কটাকে একেবারে ম্যান্ডেটরি। আমরা বাংলাদেশের অতি সভ্য মানুষেরা আমরা মাস্কটাকে একেবারে হালকা ভাবে নেই। মাস্ক পরলে যেন তার একবারে মান সম্মানের হানি হয়ে যাবে, এমনটাই মনে করি। অথচ এই মাস্কটাই 99% পর্যন্ত আপনাকে সংক্রমণের হাত থেকে বাঁচানোর একটা পথ দেখিয়ে দিতে পারে। তারপর FFSW, তার মানে হলো ফলোইং ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ, অর্থাৎ ঘন ঘন হাত ধোয়া। তার কারণ হলো আমাদের এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে মুখ, নাক এবং চক্ষুর মাধ্যমে। আমরা কিন্তু হাতটা যদি ব্যবহার করি, অনেক সময় মুখে হাত দিয়ে ফেলি, অনেক সময় নাকে, অনেক সময় চোখে। সুতরাং হাত দিয়া এই ভাইরাসটা মানবদেহে প্রবেশের একটা সম্ভাবনা বেশি থাকে। এই কারণেই FFSW, দ্যাট মিন্স ফলোইং ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করেছে। তো ভাইরা, কোভিড-19 ভাইরাস সম্পর্কে যে একটা কথা বললাম, আপনারা অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করবেন। এবার আসি আমাদের বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে দুইটি কথা বলার চেষ্টা করি। বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস, আমার এক ভাই বলছে বাংলাদেশেও মহাত্মা গান্ধীর নাম নেওয়ার মতো লোক আছে। এটা আমার ওইটাই কি প্রশ্ন, যে কেন নয়? মহাত্মা গান্ধী এমন কি ব্যক্তি যে তার নাম নেওয়া যাবে না? যদি উনি খুব ইজি মাইন্ডের কথা বলছে, ওনার কথাকে আমি গ্রহণ করছি ঠিকই, কিন্তু প্রশ্নটা হলো মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা কতটুকু জানি? যদি মহাত্মা গান্ধী সম্পর্কে জানি, তাহলে আমাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, 1885 সালে এই উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক লড়াইয়ের জন্য যে দল গঠিত হয়েছিল, সেটার নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা সংক্ষেপে INC। সেই INC-র নেতৃবৃন্দ বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যে প্রীতিলতা ওয়ার্ডারের কথা শুনি, মাস্টারদা সূর্য সেনের কথা শুনি, হাজি শরীফুল্লাহর কথা শুনি, বাঘা যতীন এই কয়েকদিন আগে তার ভাস্কর্য ভাঙছে, সেই বাঘা যতীনের কথা শুনি। এরাই কিন্তু আমাদের সেই পূর্ব কালের ইতিহাসের ধারক। তাদের যে আত্মত্যাগ, তাদের যে জ্ঞান গরিমা, তার লক্ষ্য ভাগের এক ভাগও যদি আমার ভিতরে থাকে বা থাকতো, তাইলে হয়তো এই বিদিশা অর্থাৎ দিশেহারা জাতিকে তথ্য দিয়ে হলেও, কিছু না পারলেও তথ্য দিয়ে হলেও সহযোগিতা করার সাহস দেখাতে পারতাম। ভাইরা আমার, 1940 সালে পাকিস্তানের লাহোরে অবিভক্ত ভারতের কংগ্রেসের বৈঠক হয়েছে। আপনারা সবাই জানেন, সেই বৈঠকে একটা প্রস্তাব দিয়েছিলেন বাংলার সেই বাঘ ছেড়ে বাংলা একই গতি হয়। তিনি প্রস্তাব দিয়েছিলেন কি, উপমহাদেশে
যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমানদের রাষ্ট্র হবে, আর যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদের রাষ্ট্র হবে। কেন? হিন্দুদের অধিকার হিন্দুরা বহন রাখবে বা ধারণ করবে বা রক্ষা করবে, আর মুসলমানদের অধিকার মুসলমানরা রক্ষা করবে। এইটাই হইল ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাব হওয়ার আগ পর্যন্ত 1457 সালে হারানো বাংলার স্বাধীনতার পরে প্রায় আপনি হিসাব করে দেখেন 1457 সাল থেকে 1857 সাল 100 বছর, 1857 সাল থেকে 1940 সাল পর্যন্ত প্রায় 183 বছর বা এরকম কিছু একটা হতে পারে। এই 183 বছর এই উপমহাদেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই চালিয়েছিলাম বা আমাদের পূর্বসূরীরা লড়াই চালিয়েছিল একেবারে অসাম্প্রদায়িক ভিত্তিতে। অসাম্প্রদায়িক ভিত্তি মানেটা কি? অসাম্প্রদায়িক ভিত্তি মানে হলো সবচাইতে যে বিষয়টা সেটা হলো আমরা সবাই মানুষ। আমরা সবাই মানুষ, মানুষের উপরে আর কিছু নাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই মানুষ হিসাবে যে স্বীকৃতি প্রদান একজন আরেকজনকে, সেটি হলো অসাম্প্রদায়িকতা। সেই অসাম্প্রদায়িকের ভিত্তিতে আমরা অবিভক্ত ভারতকে ব্রিটিশের কব্জা থেকে আমরা স্বাধীন করব। এটি ছিল এই 183 বছর সংগ্রামের ধ্যান ধারণা। যেই 1940 সালে লাহোর প্রস্তাব প্রদান করা হইল, এই লাহোর প্রস্তাবকে বিকৃত করে তথাকথিত রাজনৈতিক চাণক্যবাদরা এটাকে নাম দিল দ্বিজাতি তত্ত্ব। অর্থাৎ যেখানে মুসলমান সেই মুসলমানদেরকে নিয়ে হবে একটা রাষ্ট্র, আর যেখানে হিন্দু সেখানে হবে একটা রাষ্ট্র। এখানে হিন্দু বলতে শুধু হিন্দুদেরকে বোঝানো হয়নি, এখানে হিন্দুদেরকে বলতে বোঝানো হয়েছে মুসলমান বহির্ভূত যত ধর্ম আছে সবাই হিন্দু। এই যে একটা ক্লাসিফিকেশন বা ডিভিশন, এটাই হলো সবচেয়ে অমানবতার কাজ, অমানবিক এবং অগ্রহণযোগ্য। পৃথিবীতে ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের যে ভাগ, সেটাই পৃথিবী প্রত্যক্ষ করছে 1947 সালে, এবং সেই 1947 সাল থেকে ধর্মীয় সন্ত্রাসবাদের জন্ম। আর সেই ধর্মীয় সন্ত্রাসবাদ আবিষ্কার করছে বা জন্ম হয়েছে মুসলমানদের ভেতরে। তার মানে এই নয় যে মুসলমানরা সন্ত্রাসী জাতি। মুসলমানদের সঙ্গে সঙ্গে তখন ভারতীয় গেরুতন্ত্রের শুরু হলেও এই দলীয়তন্ত্র গেরুতন্ত্র তখন অতটা শক্তিশালী ছিল না। ভাইরা আমার, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গুটি কয়েক মানুষের চালাকিতে বা গুটি কয়েক মানুষের ক্ষমতার লোভ চরিতার্থ করতে ভারত বিভক্ত হইল, সেই ভারত বিভক্তিতে সাধারণ মুসলমান, সাধারণ হিন্দু বা সাধারণ মানুষদের কি আসলে কোনো উত্তর হয়েছে? একেবারেই না। এটা উত্তর সাচ্চা, একেবারেই না। তখন বলা হয়েছে ডিভিশন হইল উপমহাদেশের শান্তি একমাত্র ফল, অর্থাৎ ভারত ভাগ হইল উপমহাদেশের শান্তির একমাত্র ফল। কিন্তু আজকে 71 বছর পরে, ভারত ভাগের 71 বছর পরে আসলে কি ভারতের মধ্যে শান্তি আছে? পাকিস্তানে কি শান্তি আছে? ভারতে কি কোনো শান্তি আছে? বাংলাদেশে কি আসলে কোনো শান্তি আছে? মোটেই নেই। তাইলে 1947 সালের যে ভারতের বিভাজনের যে গুলি, এটা একেবারে ছিল একটা প্রতারণা, চালবাজি। এটার কোনো প্রয়োজনই ছিল না, ভারত ভাগের কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা, ভারত ভাগ হয়েছে বেশ ভালো কথা, কিন্তু কংগ্রেসের ভূমিকাটা কি? কংগ্রেস চেয়েছিল ভারতকে অখণ্ড রাখতে। কংগ্রেসের তখনকার সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী, তার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তখনকার সভাপতি ছিলেন উনি ব্রিটিশদের সঙ্গে বৈঠকে সাফ বলছেন ভারতকে ডিভিশন করা যাবে না। ওনার এই কথার পরে আবার তলে তলে আরেক দল আছে, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এরকম আরো স্যাংরা তখনকার রাজনীতিবিদ ছিলেন, যারা বলছেন যে না, বাঘ হবে, বাঘ নয়, শান্তি আসবে না। তখনকার জিন্না, মুসলিম লীগের জিন্না, তখন পর্যন্ত তিনি
ভারত ভাগের বিপক্ষে ছিলেন। কিন্তু হিন্দুরা যখন এই জিন্না তথা তখনকার মুসলিম লীগকে কুণ্ঠাসা করে ফেলছে, তখনই জিন্না বাধ্য হয়েছে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের টোপ গিলতে। ভাইরা আমার, এসব ইতিহাস। কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী যেহেতু অখণ্ড ভারতের পক্ষে রাজনীতি করেছে, অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, সেই মোহনদাস করমচাঁদ গান্ধী কি করেছেন? তিনি কোনোভাবে এই ভারত বিভক্তি মেনে নেননি। আপনারা জানেন এই বিভক্ত ভারতের জনক মহাত্মা গান্ধী, কিন্তু বিভক্ত ভারতের কোন সরকারি পদে তাকে কখনো শুনেছেন যে উনি রাষ্ট্রপতি ছিলেন বা উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি এটা ছিলেন ওটা ছিলেন? কখনো শুনেছেন? শুনেন নাই। কারণ তিনি পদ গ্রহণ করেন নাই। কারণ কি? তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারেন নাই। তিনি একটাই করেছেন, এই ভারত বিভক্তির কারণে মুসলমান এবং হিন্দু এই দুই জাতির মধ্যে যে রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে, তিনি ক্ষমতা না নিয়েও, ক্ষমতা গ্রহণ না করেও তিনি এই দুই জাতির রক্তপাত বন্ধের জন্য অনশন করেছিলেন। যেই অনশনে তিনি করেছিলেন, সেই অনশনেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বাইরে আমার, এর চাইতে আত্মত্যাগী মানুষ পৃথিবীতে আর কোনটা কে আছে আমাকে বলতে পারবেন কেউ? তিনি কোনো ক্ষমতাই নেন নাই, তিনি কোনো মানুষকে বিরুদ্ধ করেন নাই। তিনি শুধু চেয়েছেন মানুষের মিলন, ঐক্য, মুসলমান হিন্দুর মধ্যে ঐক্য চেয়েছেন। এই ঐক্য চাওয়াটা কি অপরাধ? এটা কি অপরাধ হতে পারে? এই ঐক্য চাওয়ার জন্য তিনি কি করেছেন? অনশন করেছেন। সেই অনশনে তাকে একজন হিন্দু চরমপন্থী নাথুরাম গডসে, যার নাম, হত্যা করলেন। তাহলে কি করলেন? তিনি মানবতাকে হত্যা করলেন। মানবতাকে হত্যা করলেন, একজন নির্লোভ ত্যাগী মানুষকে হত্যা করলেন। এবং এই মানবতার হত্যার যে ফল, সেটি আমরা ভোগ করছি। এখন আর আমরা কেউ মানবতার পক্ষে দাঁড়াতে পারছি না। সবাই অমানুষ, সবাই আমরা অমানবিক নীতি কৌশলের শিকার। ভাইরা আমার, আপনারা, এই তো গেল মহাত্মা গান্ধীর কংগ্রেসের ইতিহাস। 47 পরে যখন পাকিস্তান হলো, পাকিস্তানে আর কংগ্রেস তেমন সক্রিয় ছিল না, কারণ মুসলমানদের পাকিস্তান, হিন্দুদের হইলো ভারত, তো কংগ্রেস হইলো ভারত, মুসলমানদের হইলো পাকিস্তান। বেশ ভালো কথা। কংগ্রেস স্বভাবতেই কিছুটা নিষ্ক্রিয় হয়ে গেল। কিন্তু 1949 সালে যখন পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হয়, আপনারা সবাই জানেন 37 ডিভিশনের 2 বছর পরে 1949 সালে বাংলাদেশ পাকিস্তান আওয়ামী লীগের জন্ম হয়। প্রথমে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তারপরে সম্ভবত এটা 52 কি 54 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ হয়। এখন প্রশ্ন হয়েছে, মুসলিম লীগ, দ্যাট মিনস আওয়ামী মুসলিম লীগ হইলে কি হতো, আর আওয়ামী লীগ হওয়াতে কি হয়েছে? এটাই বুঝার বিষয়। এখানে বিশ্লেষণ হলো এটাই, এখানেই বুঝার বিষয় যে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হওয়াতে তার কি সর্বনাশ হয়েছে বা কি ক্ষতি হয়েছে, আর পাকিস্তান আওয়ামী লীগ হওয়াতে কি লাভ হয়েছে। সবচেয়ে বুঝার বিষয়টা হলো, পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যখন হয়েছে, তখন জনসাধারণ এটাকে গ্রহণ করে নাই। তখন জনসাধারণ এটাকে মনে করছে পাকিস্তান মুসলিম লীগের বি টিম, মানে তারা একই। কারণ পাকিস্তান মুসলিম লীগ থেকে দলছুট নেতাই তো এটা করছে, তারা এটা করছে এটা। সুতরাং এই বি টিমের কোনো গ্রহণযোগ্যতা জনসাধারণের মধ্যে ফেলতে পারেনি। তারপর কি হলো? তারপরের ইতিহাস হলো মুসলিম শব্দটি বাদ। এখন মুসলিম শব্দটি বাদ হতে কি হয়েছে? মুসলিম শব্দটি বাদ হওয়াতে সেটা হয়ে গেছে সর্বসাধারণের দল, এবং সেখানে দলমত নির্বিশেষে সবাই এখানে যোগদান করতে পারত। আর সকলের রাজনৈতিক দল যেটা,
সেটাই তো অসাম্প্রদায়িক দল, আর সেই অসাম্প্রদায়িক যে রাজনীতি করত সেটাই তো কংগ্রেস। সুতরাং পাকিস্তান আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের এইভাবে মেলবন্ধন বা সম্পর্ক তৈরি হয়ে গেল। সেই সম্পর্ক আপনারা ক্রমাগত দেখেছেন। 1966 সালে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন, তখন বঙ্গবন্ধু 6 দফা দেন। 6 দফা বলা হয় বাঙালি জাতির মুক্তি সনদ। সেই সনদ আস্তে আস্তে আপনার যত জড়িত থাকে, আর ইন্দিরা গান্ধী ততই তাকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেন। বলা চলে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হতে সাহায্য করে এবং বঙ্গবন্ধুর ইমেজ সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে বা ছড়িয়ে দিতে ইন্দিরা গান্ধী সবচেয়ে বেশি নেতৃত্ব ভূমিকা পালন করেন। এবং ইন্দিরা গান্ধীর কারণে তথা তৎকালীন ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের কারণে এই বাংলাদেশের নেতা, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু গর্জে উঠতে পারতেন বা পাইছেন। বঙ্গবন্ধু যেভাবে ভারতের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পেয়েছেন, এটা নজিরবিহীন, এটা ভুলে যাওয়ার মতো নয়। আশা করি আওয়ামী লীগ কখনো ভুলেও নেয়, বলবেও না। সেই আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু তৈরিতে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস তথা ইন্দিরা গান্ধী যে সহায়তা করেছেন, সেই সহযোগিতা ক্রমাগত প্রসারিত হয়েছে মুক্তিযুদ্ধ পর্যন্ত। মুক্তিযুদ্ধে দেখেন কি করছে কংগ্রেস, 1 কোটি শরণার্থীকে ভারতে আশ্রয় দিয়েছেন। শুধু আশ্রয় না, বাসস্থান, খাবার দাবার থেকে শুরু করে একবারে সবকিছু ভারতীয় সরকার করছে। 2 নম্বরে বাংলাদেশ থেকে যারা মুক্তিযুদ্ধ ভারতে গেছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, অস্ত্র সহ দিয়েছেন। 3 নম্বরে এদেরকে ফ্রন্টলাইনের যুদ্ধ হিসেবে বাংলাদেশে পাঠিয়ে তাদেরকে ব্যাচ অর্থাৎ নেতৃত্ব সমর্থন দিয়েছেন। অর্থাৎ প্রক্সি ওয়ারটা প্রথমে করছেন, পরে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে ভারতীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করছেন। তাইলে ভারতীয় বাহিনী যে এই কার্যক্রমগুলো করছেন সেটা কিসের ভিত্তিতে করছেন? এই অসাম্প্রদায়িকতার ভিত্তিতে করছেন। বাংলাদেশ ভাগ হইয়া একটা মুসলিম দেশ হবে এইটা মনে করার কোনো কারণ নেই, কারণ এই কারণের ভিত্তিতে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ তথা বঙ্গবন্ধুকে সমর্থন করেননি। আমি আজ এখানে একটা কথা বলতে চাই, এখানে বহু মতের লোক থাকতে পারে, অসাম্প্রদায়িক যে আদর্শ তার বাইরে লোক থাকতে পারে। আমি একটা কথা বলতে চাই, সেই 1700 সাল থেকে 1757 সাল থেকে 1931 সাল পর্যন্ত 213 বছরে যে অসাম্প্রদায়িক চেতনা এই ভূমধ্যদেশে গড়ে উঠেছিল, সেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতেই মুক্তিযুদ্ধের মূলনীতি লিপিবদ্ধ হয়েছিল। তো মুক্তিযুদ্ধের মূলনীতি কি? আমরা তো সবাই মুক্তিযুদ্ধ করি, মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধের এটা ওটা ওটা, কিন্তু মুক্তিযুদ্ধ কি? হোয়াট ইজ মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধটা হলো 4টা নীতির ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল। এই 4টা নীতি যদি আমরা না জানি তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার জ্ঞানটা থাকবে অসম্পূর্ণ। তাইলে আমরা আসলে মুক্তিযুদ্ধের যে নীতি আর বর্তমান সাংবিধানিক বা সংবিধানের যে নীতি আছে তার মধ্যে পার্থক্য আমরা খুঁজে পাব। মুক্তিযুদ্ধের নীতি হলো গণতন্ত্র, মুক্তিযুদ্ধের নীতি হলো সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধের নীতি হলো বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের নীতি হলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, দ্যাট মিন্স অসাম্প্রদায়িকতা। এই 4টা হলো মুক্তিযুদ্ধের নীতি। এই নীতির ভিত্তিতে বঙ্গবন্ধুকে 99% মানুষ ভোট দিয়া 70 সালে নির্বাচিত করে। কথাকে মিথ্যা? 70 সালে 99% মানুষ তাকে নির্বাচিত করে। সেই 70-এর নির্বাচনের ভিত্তিতেই তো বঙ্গবন্ধুকে যখন ক্ষমতা দেয় নাই পাকিস্তান সরকার, তখন তো বঙ্গবন্ধু বাধ্য হইয়া স্বাধীনতার পথে হাঁটছেন। কথা কি মিথ্যা? মিথ্যা না। সুতরাং 16 ডিসেম্বর যে বিজয়, সেটাই সংহতির বিজয়, সেটাকেই আমরা বিজয় দিবস হিসেবে আমরা লালন করছি বা করি, এবং সেটা সংহতির ভিত্তিতে হয়, জাতীয় সংহতি, একজন আর দুজন ব্যক্তির সংহতি না, জাতীয় সংহতির ভিত্তিতে হয়। সেটাই জাতীয় বিজয় এবং সংহতি দিবস। এর বাইরে অন্য কেউলা
বা যারা সংহতি দিবস পালন করে সেখানে কি জাতীয় অংশগ্রহণ ছিল? ছিল না, দুই সেক্টর আর্মি অংশগ্রহণ ছিল, সেটাই বলে জাতীয় সংহতি দিবস, মোটেই না, ওখানে জাতির কোনো অংশগ্রহণ ছিলই না। সুতরাং এই 16 ডিসেম্বর হলো আমাদের জাতীয় বিজয় এবং সংহতি দিবস। আমরা বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস দলীয়ভাবে এটাকে জাতীয় বিজয় এবং সংহতি দিবস হিসেবেই দেখি এবং সেটা পালন করার চেষ্টা করি। ভাইরা আমার, আমরা মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ পেয়েছিলাম সেটা সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনা করার প্রাক্কালে কিছু অপ্রীতিকর ঘটনার উদ্ভব ঘটেছিল। যারা তখনকার সময়ে ছিলেন বা তখনকার বয়সীকে তখনকার বুঝেন বুঝতেন, তারা জানতেন সেখানে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল, যেই পরিস্থিতি বাংলাদেশকে, যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে একটা লেভেলে উঠানোর মতো যে পরিস্থিতি তৈরি, সেই পরিস্থিতি তৈরি করা তার পক্ষে খুব কঠিন ছিল। সবাই পাই নাই, খাই নাই, এই নাই, সেই নাই, কেবল লুটপাট, রাজধানী, ডাকাতি, এসব। সেই পরিস্থিতিকে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ আমি বলবো পশ্চিমা যে পদ্ধতি, সেই পদ্ধতিকে উত্তরণ ঘটানো সম্ভব ছিল না। সেই পরিস্থিতিতে বঙ্গবন্ধু, আপনারা সবাই জানেন, সমাজতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর সমাজতন্ত্র তথা সাম্যতন্ত্র, সমাজতন্ত্র সাম্যতন্ত্রের পার্থক্য আছে। বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন সাম্যতন্ত্র। সাম্যতন্ত্র কি? তখনকার প্রেক্ষিতে আমরা সবাই জানতাম সাম্যতন্ত্রের এক পক্ষে আছে রাশিয়া, তৎকালীন ইউএসএসআর বলে, আর এক পক্ষে হইল গণতন্ত্রের রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্রের কি হাল এখন আমরা সবাই জানি। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের একজন নামকরা প্রেসিডেন্ট ছিলেন। তিনি লেখাপড়া কম জানলেও তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে গেছেন, দি গভর্নমেন্ট is for the people, of the people, by the people, known as democracy. The government for the people, by the people, of the people. এটা হলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা। এরপরে দীর্ঘদিন আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা কিন্তু যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী মেনে চলছে। বর্তমানে ট্রাম্প যখন ক্ষমতা আছে 4 বছর আগে, এই ট্রাম্প ভাইয়া ওই আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রের সংজ্ঞা উল্টে দিয়েছেন। জিয়া যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দিয়েছেন, ওই আব্রাহাম লিঙ্কনও আমেরিকার যে গণতন্ত্রের চেতনা সেটাকে উল্টে দিয়েছেন। তিনি কি করছেন? তিনি করছেন দি গভর্নমেন্ট ইজ বাই দ্য ট্রাম্প ইজ নন এজ ডেমোক্রেসি। ট্রাম্প যে সরকার গঠন করবে এটা হলো গণতন্ত্র। এই যে ট্রাম্পতন্ত্র, এই ট্রাম্পতন্ত্র কিন্তু সারা পৃথিবী থাকছে না। সারা পৃথিবীতে আসলে গণতন্ত্র বলতে কিছু নেই, কোথাও নেই, কোথাও পাবেন না। কি ব্রিটেন বলেন, কি ফ্রান্স বলেন, কি জার্মান বলেন, তারপরে বৃহৎ গণতন্ত্রের ভারত বলেন, ভারতেও গণতন্ত্র নাই, গণতন্ত্র কোথাও নাই। কারণ জনগণতন্ত্র সরকার গঠন করতে তো পারছে না, তো গণতন্ত্র করতে হবে। ভারতে এখন হলো গেরুতন্ত্র। ভারতে এখন গেরুতন্ত্র। গেরুতন্ত্র মানে কি? যে তন্ত্রের আদতে কোনো নৈতিক আদর্শই নেই, সেই গেরুতন্ত্র চলে। যার কারণে ভারত এখন অর্থনৈতিকভাবে একদম ডেস্ট্রয়েড, যার প্রবৃদ্ধি জিরোর কোঠায় নেমে গেছে। আপনারা যদি ইকোনমিক আপডেটগুলো করেন তাইলে বুঝবেন। পাকিস্তান, ওখানে গণতন্ত্র নাই, ওখানে আছে আর্মি ব্যাকড ফোর্স সিস্টেম, অর্থাৎ সামরিক প্রভাবিত একটা মিথ্যা পদ্ধতি, মানুষকে শুধু ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি ওখানে প্রচলিত আছে, আর্মি ব্যাকড ফোর্স সিস্টেম। এটা হলো পাকিস্তানের পদ্ধতি। আর আমার নেপাল দা বলছিল বার্মার কথা, বার্মাতে কোনো সিস্টেমে নেই, বার্মাতে কোনো মানুষও নেই। বলে কি মানুষ নেই? মানুষ তো আছে, কিন্তু কোনো আসলে সিস্টেম নেই। ওখানে কোনো মানবতার পক্ষের কোনো
সরকার 1962 সালের পর থেকে এ পর্যন্ত আর প্রতিষ্ঠিত হয় নাই। অং সান সুচির বাবা 1962 সালের সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর থেকে এই পর্যন্ত আর ওখানে কোনো মানবিক সরকার প্রতিষ্ঠিত হয় নাই। ওখানে যে ভোট হয় সেটাও একটা প্রতারণা, জনগণকে দাপ্পা দেওয়া। রাশিয়াতে সাম্যতন্ত্রের বদলে আসলো ওখানেও গণতন্ত্র। ওখানেও কি হয়, বিরোধী কোনো নেতা থাকলে তাকে বিষ খাওয়াইয়া, এই খাওয়াইয়া, আর সিআইডি দিয়া, এটা দিয়া, ওটা দিয়া মেরে ফেলা হয়। তার মানে ওখানেও গণতন্ত্র নাই। ওখানে হলো গণতন্ত্র বাই পুতিন। পুতিন আছে, গণতন্ত্র আছে। পুতিন নাই, গণতন্ত্র নেই। আমেরিকার মতো অনেকটা। এই পুতিন থেকেই ট্রাম্প শিখছে, পুতিন তন্ত্র থেকে ট্রাম্প তন্ত্র আবিষ্কার হয়েছে। এই গেল গণতন্ত্রের বিশ্ব। গণতন্ত্রের যেহেতু নাই, এর পাল্টা কি আছে? এর পাল্টা আপনি দেখেন চীনে আছে, ওখানে সমাজতন্ত্র। চীনা কমিউনিস্ট পার্টি নাম শুনছেন বোধ হয় সবাই, চীনা কমিউনিস্ট পার্টি। ওরা যেই তন্ত্র অনুসরণ করে, মাও সেতুংয়ের তন্ত্র বা মাও সেতুং বাদ, সেই বাদের মূল কথা হলো একটা দল থাকবে, একটা দল রাষ্ট্র শাসন করবে। এটি তো তাদের রাজনৈতিক সিস্টেম। কিন্তু উৎপাদনশীলতা সরকারি বেসরকারি হবে, কর্মসংস্থান সরকারি বেসরকারি হবে, ব্যাংক ব্যবস্থা সরকারি বেসরকারি হবে। তার মানে অর্থনীতি সরকারি এবং বেসরকারি দুইভাবে হবে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো ওখানে হইলো মিক্স পদ্ধতি, মিক্স সিস্টেম। রাষ্ট্রের পরিচালনা করবে এক দল, অর্থনীতি পরিচালনা করবে সকল দল বা সকল লোক। এই যে মিক্সড পদ্ধতি, এটাকেই মাও সেতুংয়ের বর্ধিত চিন্তা বা সমাজতন্ত্রের বর্ধিত চিন্তা হিসাবে সারা পৃথিবী গ্রহণ করেছে। এটাকেই বলতে বর্তমানে বলছে সমাজ গণতন্ত্র। সমাজ বলতে এখানে সমাজতান্ত্রিক গণতন্ত্রকে আমরা বোঝার চেষ্টা করছি। এই সমাজতান্ত্রিক গণতন্ত্রে আপনার মানুষে কোনো প্রভেদ নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, বড়ুয়া, খ্রিস্টান কোনো কিছু নাই, সবাই সমান। এই তন্ত্রের এটাই সবচেয়ে গ্রহণযোগ্য দিক। আর এটাই মহাত্মা গান্ধী অনুসরণ করতেন। মহাত্মা গান্ধীর কাছে হিন্দু মুসলিম বলতে কিছু নাই। মহাত্মা গান্ধীর কাছে সকল মানুষ সমান, সকল মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি। সুতরাং এই জায়গায় মাও সেতুংয়ের সঙ্গে গান্ধীর মিল আছে, আবার এই জায়গায় বঙ্গবন্ধুর সঙ্গেও মিল আছে। এই যে ট্রাই পার্সন বা ট্রাই লিডার, এই ট্রাই লিডারের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকেই আমরা সমাজ গণতান্ত্রিক যে বিষয়টা, এটা আমরা খুঁজে পাই। সমাজ গণতান্ত্রিক চিন্তা ভাবনা, সমাজ গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের লালন, রাষ্ট্রের যে শাসন পদ্ধতি, এটা আমরা ভালোভাবে খুঁজে পাই। যে বাংলাদেশ কংগ্রেস সেই সমাজ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করছে। তো ভাইয়েরা, এই সমাজ গণতান্ত্রিক পদ্ধতি হইলে কি লাভ হবে আমাদের? আমরা কি সবাই মুসলমান থেকে হিন্দু যাব, নাকি হিন্দু থেকে সবাই আমরা বৌদ্ধ বা খ্রিস্টান যাব? না, এই পদ্ধতি হলে সবচেয়ে যে লাভটা হবে মানুষের, সেটা হলো কোন মানুষ ধর্মের নামে কাউকে ব্ল্যাকমেইল বা প্রতারণা করতে পারবে। ধর্ম হলো ব্যক্তির বিষয়। আমি বেঁচে থাকলে আমার ধর্ম, আমি যদি মরে যাই তাহলে আর ধর্মকে পালন করবে, আমি তো মরে গেলাম। সুতরাং ধর্ম হলো ব্যক্তির বিষয়, ব্যক্তি ধর্ম পালন করবে, এটা ব্যক্তির বিষয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে মানুষে মানুষে কোনো প্রভেদ করা যাবে না। এটি হলো সমাজ গণতন্ত্রের সর্ব আধুনিক একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো প্রত্যেকটা ধর্মে নারীকে অবহেলা করা হয়। প্রত্যেকটা ধর্মে, আমি কোনো ধর্মের নাম মেনশন করবো না, আর কোনো ধর্মকে আমি খাটো করার উদ্দেশ্যে বলছি না, কিন্তু প্রত্যেকটা ধর্মে নারীকে অবহেলা করা হয়। কেন? কারণ প্রত্যেকটা ধর্মেই পুরুষ কর্তৃক আবিষ্কৃত, প্রত্যেকটা ধর্মেই পুরুষতান্ত্রিকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই কারণে প্রত্যেকটা ধর্মেই নারী অবহেলিত, নারীর বিষয়টা একেবারেই অপ্রাসঙ্গিক। এই যে নারীর যে অবহেলা, এই নারীর অবহেলার কারণে মানব জাতির একটা অংশ অবহেলিত হয়। নারী যদি অবহেলিত হইলে সভ্যতা কিভাবে তৈরি হবে? আপনি তো কোনো মায়ের পেটে জন্ম হয়েছে, এখন আপনি জন্ম হইয়া আপনি আপনার মায়ের জাতকে অস্বীকার করছেন বা অবহেলিত করছেন বা নির্যাতন করছেন, তাহলে
সভ্যতা কোথা থেকে আশা করবে? সুতরাং এই বিষয়টা থাকবে না। প্রত্যেকটা ধর্ম যেহেতু নারীকে অবহেলা করে, নারীকে বঞ্চিত করে, এইটা এই সমাজ গণতন্ত্রে চলবে না। একটা পুরুষ যেভাবে ক্ষমতার অধিকারী হয়, একটা নারী ঠিক সেই রকম সমান ক্ষমতার অধিকারী হবে। এর বাইরে ভিন্ন কোনো পদ্ধতি চলবে না। চতুর্থত যেটা হলো মানবিকতা, মনুষ্যত্ব। আমরা বিভিন্ন পথ অনুসরণ করতে গিয়া আমরা মানুষের প্রভেদ সৃষ্টি করছি ইচ্ছাকৃতভাবে। একটা মানুষকে আরেকটা মানুষ থেকে দূরে ঠেলে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে। এতে করে মানুষের কোনো কল্যাণ হচ্ছে না, বরঞ্চ মানুষ থেকে দূরে গিয়ে কি আরো পশ্চাদপরতার শিকার হচ্ছে। সুতরাং এইটা চলবে না। এই যে মানবিকতা এবং মনুষ্যত্বের জয়, এইটাই সমাজতন্ত্রের একটা বিষয়। তো এইসব বিষয় লালন করা এটা সময়ের প্রেক্ষিতে দাবি। যদি আমরা করতে না পারি তাহলে সেকেন্ডে আগামী যে দিনগুলি আসতেছে মানুষ বাড়বে, কলহ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে। এতে করে মানব জাতি কোনো কল্যাণ হবে না। মানুষের এই দ্বন্দ্বে কলহে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। এর থেকে পরিত্রাণের এই উপায় হলো এই সমাজ তথা সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র একটা ছোট্ট এক লাইনের বিষয় না, এটা একটা বিশাল একটা চ্যাপ্টার বা বই বা বিশাল একটা বিষয়। এটা এই সামান্য একটা বক্তৃতায় আপনাদেরকে সম্মুখ জ্ঞান দেওয়া হয়তো অসম্ভব। আমার এই সমাজ গণতন্ত্র যদি থাকতো, অর্থাৎ বঙ্গবন্ধু যেই বাকশাল কর্মসূচি সমাজতন্ত্র সাম্যতন্ত্র শুরু করেছিলেন, বাকশাল কর্মসূচি নামে, সেই সাম্যতন্ত্রের মূল কথাই হলো মানুষের প্রভেদ থাকবে না। বঙ্গবন্ধু এই দ্বিতীয় বিপ্লব যদি বাস্তবায়িত হতো তাহলে আজকের বাংলাদেশ কোথায় পৌঁছত এটা হয়তো আমার ধারণার বাইরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন, কিন্তু তিনিও তো কতগুলি ফ্যাক্টর কর্তৃক নিয়ন্ত্রিত। অনেকগুলো ফ্যাক্টরের বিপক্ষে একা যুদ্ধ করতে গিয়ে হয়তো অনেকের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে। আমি যে বললাম যে বর্তমান সরকার 100% মুক্তিযুদ্ধের পক্ষে সরকার না, এটা একটা সমঝোতারই চিহ্ন বা সমঝোতারই অংশ। সুতরাং প্রধানমন্ত্রী একার পক্ষে এই সমাজকে, এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমার আপনার পর্যাপ্ত জ্ঞান ধারণ করেই তার হাতকে শক্তিশালী করতে হবে। আর সেই শক্তিশালী করার ক্ষেত্রেই আমরা কিন্তু একটা ছোট পরিসরে হলেও আমরা কার্যক্রম শুরু করতে পারছি, পেরে আমরা খুবই কি আনন্দিত। তো এই অগ্রযাত্রায় আপনি দেখেন 2008 সালের ডিসেম্বর মাসে যে নির্বাচন, 29 ডিসেম্বর, সেই নির্বাচনের প্রেক্ষিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, ওই তিনি আছেন। একটা বিষয় খেয়াল করবেন, এই তার আমলে 3টা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 3টা সরকারই একবারে তাকে কেন্দ্র করে, অর্থাৎ সরকারের অন্য যারা আছেন তারা কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের বাইরে গিয়ে কোনো নিজস্ব চিন্তাধারা বা নিজস্ব উন্নয়নমূলক কোনো বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণটা হলো প্রধানমন্ত্রী পুরো হালটা ধরে রেখেছেন। প্রধানমন্ত্রী যে হালটা শক্ত মাঝের মতো ধরে রাখা, এটা বর্তমান সময়ে আসলে খুব দুর্বল। এটা খুবই দূর ব্যাপার। এই দূর ব্যাপারের মধ্যে দেখেন বাংলাদেশের বর্তমান রিজার্ভ 42 বিলিয়ন ডলার, 42 বিলিয়ন ডলার চেয়েও বেশি। এই 42 বিলিয়ন ডলার সাউথ এশিয়ায় দ্বিতীয়, বিশ্বে 28তম। বিশ্বে 28তম, এটা অ্যাপ্রক্সিমেটলি এটা প্রথম আমরা একটা প্রতিবেদন অনুসারে করছি। সাউথ এশিয়ায় দ্বিতীয়। সাউথ এশিয়া কিভাবে দ্বিতীয়? প্রথম হলো ভারত। ভারতের রিজার্ভ অ্যাপ্রক্সিমেটলি 300 বিলিয়ন ডলার। এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিবেদন। বাংলাদেশের
রিজার্ভ $42 বিলিয়ন, এটা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এই দুটা প্রতিবেদনের তারতম্য হলো বাংলাদেশ সেকেন্ড, থার্ড পজিশন কার, পাকিস্তানের নাকি নেপালের, এটা একজ্যাক্টলি আমার জানা নাই, তবে সম্পূর্ণ থার্ড পজিশন পাকিস্তান এবং নেপাল এরকম কিছু একটা হতে পারে। আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এগুলোর অস্তিত্ব আরো কম। আর নেপালের ভুটানের $1,00,000 রিজার্ভ, $1,00,000 ভুটানের নেই। আচ্ছা, এই অবস্থায় রিজার্ভ বাড়ছে। আমার এক বন্ধুবর বলছেন এই করোনা কালকালেও রিজার্ভ বাড়ছে। রিজার্ভ কেন বাড়ছে? এটা আরো অর্থনৈতিক বিশ্লেষণের বিষয়। রিজার্ভ কত আরো বাড়বে, কিন্তু আবার যখন আমদানি রপ্তানি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, হয়তো রিজার্ভ সেখানে ব্যবহৃত হবে। যাই হোক, এই অর্থনীতির এই বিশাল সূচক যতই বাড়বে ততই রাষ্ট্রের আর্থিক একটা ফিলার শক্তিশালী অবস্থায় পৌঁছবে, এটা আমরা মনে করতে পারবো। এর বাইরে অন্যান্য যে কার্যক্রম শুরু হয়েছে, সেটা মেট্রো রেল বলেন বা টানেল বলেন বা ফ্লাইওভার বলেন, যাহাই বলেন, এই যে উন্নয়ন কর্মকাণ্ড, এটাও কিন্তু এই সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশি সবচেয়ে খুব দ্রুত হারে বা বেশি হারে একটা উন্নয়ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। এটাও অন্য দেশের পক্ষে খুব সম্ভব হচ্ছে না। তার মানে এই নয় যে অন্য দেশ করছে না, করছে, কিন্তু বাংলাদেশ যেভাবে করছে, যেভাবে টার্গেট ভিত্তিক এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু কিছুটা হলেও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। এটা একটা মাথায় রাখতে হবে। তৃতীয়, বাংলাদেশের জনঘনত্ব। বাংলাদেশ হলো পৃথিবীর এমন একটা দেশ যেখানে জনঘনত্ব সবচেয়ে বেশি। আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশের প্রতি বর্গ মাইলে বাস করে 1400 জন, কম বেশি হতে পারে, কিন্তু 1400 জন ফিগারটা কাছাকাছি। সেই জায়গায় চায়না পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, চায়নাতে বাস করে সম্ভবত 250 থেকে 300 জন, ভারত প্রায় কাছাকাছি এরকম। এখন প্রশ্ন হয়েছে, বাংলাদেশ 1400 জন বাস করে প্রতি বর্গ মাইলে, এই যে পপুলেশন ডেনসিটি, এটা খুবই মারাত্মক। আপনি যতই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেন না কেন, আপনার জনঘনত্ব যদি আপনার নিয়ন্ত্রণের ভেতরে না থাকে, তাহলে আপনার এই উন্নয়নের সুফল কিন্তু সবার কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। কারণ জনঘনত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন, খাদ্য ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু জড়িত, শিক্ষা ইত্যাদি জড়িত, এগুলা সেই হারে বাড়ানো সম্ভব না। আবাসন করবে করতে গিয়ে আবার জমি তো নাই, জমি না থাকলে আবাসন করতে গিয়ে দেবে। তো এইগুলো ব্যাপার, সেগুলো আমরা মনে করি, আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা গ্রামে গঞ্জে থাকি, যে গ্রামে গঞ্জে যারা জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ত্বরান্বিত করে, তাদেরকে আমরা এসব বিষয়ে সচেতন করতে পারি। তো ভাইয়েরা আমার, সব শেষে একটা কথা বলবো, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা আমরা, এই সিটি কর্পোরেশন নির্বাচন অত্যাসন্ন, খুব কাছাকাছি অবস্থানে আছে, খুব শীঘ্রই প্রচার অভিযান চলবে। আমাদের বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস চট্টগ্রাম মহানগর যতই ছোট সংগঠন হোক না কেন, তারও একটা রোল প্লে করার সুযোগ আছে। আমি বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস বিএনসির পক্ষ থেকে বাংলার নয়নমণি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, পছন্দের প্রার্থী, মেয়র প্রার্থী জনাব রেজাউল করিম চৌধুরীকে আমরা সমর্থন ঘোষণা করছি। নিঃশর্ত সমর্থন, কোন প্রার্থীর বিরুদ্ধে সমর্থন নয়, নিঃশর্ত সমর্থন করছি। আপনারা সবাই জনাব রেজাউল করিম চৌধুরীর পক্ষে কাজ করবেন, প্রচার চালাবেন, এই নির্দেশনা কাম অনুরূপ কিন্তু রয়ে গেল, এটা আমরা করতে ভুলবেন না। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ধন্যবাদ।